দেশের খবরে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি অমৃতা। নজর রাখবো হেডলাইন্সের দিকে। সংবিধানের ১৩০তম সংশোধনী যৌথ সংসদীয় কমিটিতে নেই তৃণমূল, কংগ্রেস আরজেডি ডিএমকে কমিটিতে জোট নেতাদের সঙ্গে আলোচনা। ফের বাংলাভাষী মুসলিমদের নিশানা হিমন্তের, জমিয়ত নেতা মাদানিকে বাংলাদেশে পাঠানোর হুমকি। অসমের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে চিঠি রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে। অনিল আম্বানির বাড়িতে তল্লাশি, ৩,০০০ কোটি টাকার ব্যাংক প্রতারণার অভিযোগ, এফআইআর সিবিআই, রিলায়েন্স কমিউনিকেশন বিপাকে। কর্ণাটকে বড় ধাক্কা বিজেপি, টাউন পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের কাছে পরাজয়। কোস্টাল কর্ণাটকে শক্ত ঘাঁটিতে হার, কোনো ভোট পেলেন না প্রার্থী। আসছে বিস্তারিত খবরে। সংসদের যৌথ সংসদীয় কমিটিতে কোনো প্রতিনিধি পাঠাবে না তৃণমূল কংগ্রেস। দলের তরফে বলা হয়েছে আইএনডিআই জোটের সঙ্গে আলোচনা হবে, তারপর চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে। যৌথ সংসদীয় কমিটিতে কোনো প্রতিনিধি পাঠাবে না তৃণমূল কংগ্রেস, বিবৃতি দিয়ে জানিয়ে দিল দল। তৃণমূল কংগ্রেসের এক বর্ষীয়ান নেতা জানিয়েছেন, সংবিধানের ১৩০তম সংশোধনী নিয়ে আইএনডিআই জোটের অন্য দলগুলোর সঙ্গেও আলোচনা হবে, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে দলনেত্রী নির্দেশ দিয়েছেন, যৌথ সংসদীয় কমিটিতে তৃণমূলের কোনো প্রতিনিধি থাকবে না। যদিও এই বর্ষীয়ান নেতা বলেছেন, আইএনডিআই জোটের অন্য দলগুলো মনে করছে তারা জেপিসিতে প্রতিনিধি পাঠাবে, যাতে সরকার পক্ষকে কোণঠাসা করা যায়। সংবিধানের ১৩০তম সংশোধনী বিল লোকসভায় এনেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বিল পাঠানো হয়েছিল যৌথ সংসদীয় কমিটিতে। তৃণমূল কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা বলেছেন, ডিএমকে, সমাজবাদী পার্টি, আরজেডি, উদ্ধব ঠাকরের শিবসেনা জানিয়েছে তারা যৌথ সংসদীয় কমিটিতে প্রতিনিধি পাঠাবে। এমনকি কংগ্রেস ৪ জন প্রতিনিধি পাঠাবে জেপিসিতে। আরএসপি সাংসদ এন.কে প্রেমাচন্দ্রন জানিয়েছেন, যদি বিরোধীরা জেপিসিতে প্রতিনিধি না পাঠায় তাহলে বিনা বাধায় এই বিল পাশ করিয়ে নেবে বিজেপি। সংবিধানের ১৩০তম সংশোধনীতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী বা রাজ্যের মন্ত্রীরা ৩০ দিন জেলে থাকলে তাদের মন্ত্রিত্ব খারিজ হবে। এই বিল আইনে পরিণত করতে গেলে সংসদের ২ কক্ষে ২/৩ সাংসদের সম্মতি প্রয়োজন। তা এখন নেই এনডিএর। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল। জমিয়তে উলামায়ে হিন্দের প্রেসিডেন্ট মাহমুদ মাদানিকে প্রয়োজনে বাংলাদেশে পাঠিয়ে দেব বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছে জমিয়ত। প্রয়োজনে জমিয়তে উলামায়ে হিন্দে প্রেসিডেন্ট মাহমুদ মাদানিকে বাংলাদেশে পাঠিয়ে দেব, আমি তাকে ভয় পাই না, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, আমার মধ্যে আসামিজ রক্ত, শক্তি আর সাহস রয়েছে আমার মধ্যে। কে কি চাইলেন তা নিয়ে আমার কোনো ভাবনা নেই। মাদানি এগৰাকী অসম বিৰোধী ব্যক্তি। অসমৰ মুখ্যমন্ত্ৰী কোন হ'ব বা নহ'ব তাক অসমৰ ৰাইজে সিদ্ধান্ত লয়। মাদানিয়ে অসমৰ মুখ্যমন্ত্ৰীক বৰখাস্ত কৰাৰ দাবী জনোৱাৰ কোনো অধিকাৰ নাই। মাদানিয়ে ইয়াৰ আগতে অসমত যেতিয়া আমি আমাৰ যুৱক যুৱতীসকলক টেট শিক্ষক নিযুক্তি দিছিলোঁ, সেই সময়তো তেখেতে আমাক বাধা দিবলৈ বহুত প্ৰচেষ্টা কৰিছিল। আৰু NRCৰ সময়তো তেওঁ অসম বিৰোধী বহু কামত লিপ্ত আছিল। মই ভাবোঁ যে মাদানিৰ দৰে ব্যক্তিক অসমীয়া ৰাইজে প্ৰতিহত কৰিব লাগিব, কাৰণ আমি যদি এতিয়াই সাৱধান নহওঁ, ১০-১৫-২০ বছৰ পিছত এই মাদানিৰ দৰে ব্যক্তিসকলে অসমৰ ভাগ্য বিধাতা হৈ পৰিব। ব্যক্তিগতভাৱে মই মাদানিক চুলিৰ সমানো কেয়াৰ নকৰোঁ। অসমৰ ৰাইজক অপমান কৰিছে, তাৰ বাবে আমাক মোহিত কৰিছে, ক্ৰোধিত কৰিছে। আমি তাৰ আইনসন্মত ৰাস্তাৰে মাদানিৰ ওপৰত আমি যি কৰিব লাগে আমি কৰিম। আৰু মই এটা কথা নিশ্চিতভাৱে জানো যে জমিয়তৰ অসম বিৰোধী ৰাজনীতিক অসমত আৰু আমি ডাঙৰ হ'বলৈ নিদিওঁ। আগত যি হৈ গৈছিল হৈ গৈছে, এতিয়া তেওঁলোকে আমাক নোৱাৰে, কাৰণ অসমৰ ৰাইজ এতিয়া জাগ্ৰত সেনানীৰ ৰূপত সাজু হৈছে। জমিয়তে উলামায়ে হিন্দের প্রেসিডেন্ট মাহমুদ মাদানি গত বুধবার দাবি তুলেছিলেন, অসমের বিভিন্ন জেলায় মুসলিমদের বাড়ি ভেঙে দিচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ৫০,০০০ মুসলিম পরিবার গৃহচ্যুত হয়েছেন, এদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি মুসলিম। হিমন্ত বিশ্ব শর্মার পদত্যাগ দাবি করেছেন তিনি। হিমন্তের পদত্যাগের দাবিতে রাষ্ট্রপতি আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখেছেন তিনি। চিঠিতে তিনি লিখেছেন, প্রতিদিন ঘৃণ্য ভাষণ দিচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া প্রয়োজন। এরপরেই হিমন্ত বলেন, জমিয়তে উলামায়ে হিন্দ আসলে কংগ্রেসের বি টিম। আমি বাংলাভাষী অনুপ্রবেশকারীদের স্থান দেব না অসমে। বাঙালি মুসলিমদের মিয়া বলে কটাক্ষ করেন তিনি। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল। কর্ণাটকের টাউন পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের কাছে পরাজিত হলো বিজেপি। একটা কেন্দ্রে বিজেপি কোনো ভোট পায়নি। কর্ণাটকের টাউন পঞ্চায়েত নির্বাচনে একটা কেন্দ্রে কোনো ভোট পায়নি বিজেপি। কোস্টাল কর্ণাটক বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি।
এই প্রথম সেখানে এত বড় ধাক্কা খেল বিজেপি। কাডাবা টাউন পঞ্চায়েতে 13টা আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে 8টা আসন, বিজেপি পেয়েছে 5টা আসন। আসন বিন্যাসের পর এই প্রথম কর্ণাটকে এত বড় ধাক্কা খেল মোদীর দল। বিধানসভা কিংবা লোকসভা নির্বাচনে দেখা যায় অন্য এলাকাগুলোতে কংগ্রেস বা বিজেপি বিরোধীরা ভালো ফল করলেও উপকূলবর্তী কর্ণাটকে বরাবরই তারা খারাপ ফল করে। এবার 1 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী হয়েছিলেন প্রেমা নামের এক নেতা, তিনি কোনো ভোট পাননি। কংগ্রেস প্রার্থী তামান্না জামিন জয়ী হয়েছেন 201টা ভোট পেয়ে। তিনি কংগ্রেসের টাউন পঞ্চায়েতের প্রেসিডেন্ট, সম্ভবত তিনি কাডাবার মেয়র হচ্ছেন। অতীতে এই কাডাবাতেই জয়ী হয়েছিল বিজেপি। এবার সবচেয়ে আশ্চর্যের 1 নম্বর ওয়ার্ডে এসডিপিআই প্রার্থী 74টা ভোট পেলেও বিজেপি কোনো ভোট পায়নি। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। রিলায়েন্স কমিউনিকেশনের ডিরেক্টর অনিল আম্বানির বাড়িতে তল্লাশি চালালো সিবিআই। 3000 কোটি টাকা ব্যাংক জালিয়াতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 2929 কোটি টাকার ব্যাংক জালিয়াতির অভিযোগে অনিল আম্বানির সংস্থা আরকমের বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে এই টাকা জালিয়াতি করা হয়েছিল বলে অভিযোগ। মুম্বাইতে রিলায়েন্স কমিউনিকেশনের দফতরে তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এসবিআই আগেই অনিল আম্বানির সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল। রিলায়েন্স কমিউনিকেশনের লোন অ্যাকাউন্টকে প্রতারক হিসেবে চিহ্নিত করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। অনিল আম্বানি এই সংস্থার ডিরেক্টর। অনিলের মুম্বাইয়ে সিভেন্ট নামের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। এর আগে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী লোকসভায় জানিয়েছিলেন আরবিআই এর কাছে অভিযোগ করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। সেই অভিযোগে বলা হয়েছিল অনিল আম্বানির আরকম মোটা টাকা জালিয়াতি করেছে। কয়েকদিন আগেও ইডির জেরার মুখে পড়েছিলেন অনিল। 17,000 কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার মধ্যে 3,000 কোটি টাকা ইয়েস ব্যাংকের। সূত্রের খবর, অনিলের বাড়ি ছাড়াও মুম্বাইয়ের আরকমের অফিসেও তল্লাশি চালানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। গুজরাট থেকে গ্রেপ্তার করা হলো সিরিয়ার এক যুবককে। গাজার মানুষের জন্য মসজিদ থেকে সাহায্য তুলছিলেন তিনি। তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন বলে জানিয়েছে গুজরাট পুলিশ। কাউন্টগুনিতে গেলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠানে যোগ দেন তিনি। ঢাক বাজিয়ে গানও গেয়েছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে যে আমরা কেন্দ্র সরকার যা টাকা দিচ্ছে তৃণমূলের ক্যাডারদের পেছনে ব্যবহার হচ্ছে, একজন প্রধানমন্ত্রী এই কথা বলছেন। দেখুন, কালকে উনি এসেছিলেন সরকারি কাজে, কিন্তু সরকারি কাজের বনুকে উনি রাজনীতির লোকরা ঠিক করে দাও জিয়ার। আমি এর বেশি কিছু বলবো না, কারণ কোন সময়ে কোথায় উনি কীভাবে কী জিনিস বদল করেন, কীরকমভাবে করেন, সেটা অনেকটাই আমি দেখে এসেছি। কিন্তু আমি কিছু বলবো না। যেটা উনি বলেছেন, যা করেছেন, সেটা আমার মনে হয় মানুষ দেখেছে। এবং যে প্রকল্পগুলো রেলমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওপেন করেছিলেন, যা শিলান্যাস করেছিলেন, সেই অনুষ্ঠানগুলোতে আমার মনে হয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রী বলা উচিত ছিল। কারণ উনি যেমন মানুষের ভোটে জিতে প্রধানমন্ত্রী হয়েছেন, এখানেও পরপর 3বার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জিতে উনি মুখ্যমন্ত্রী হচ্ছেন। কোথাও না কোথাও বাঙালিদের প্রতি ভালোবাসা একটা মুখী ব্যাপার আছে। আমিও আপনার দেখুন, যাদের বাইরে একটা পরিচয় আছে, যাদের আত্মসম্মান বোধ আছে, সেটা শত্রুঘ্ন সিনহাই হোক, কীর্তি আজাদি হোক, আমি হই, বা আরও অনেক আছে, অনেকেই উপকারের সবাই গত সবাই এসছে, সবাই। দেশের খবর এখন এই পর্যন্তই। দেখতে থাকুন পূবের কলম ডিজিটাল।